ঈদ মোবারক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সঙ্গে এখন যুক্ত হলেন সবাইকে আবারও বাংলাদেশ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সকালের বাংলাদেশে আমাদের সাথে আজকে একজন অতিথি আছেন, আমরা অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। লোকসঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি আমাদের সাথে আছেন। ঈদ মোবারক। কেমন আছেন রাব্বি আপনি? ঈদ মোবারক, ভীষণ ভালো আছি। ঈদের দিন সকালবেলা এত চমৎকার একটা আয়োজনে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আমরাও খুবই খুশি যে আপনি আসছেন, আপনার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। আমরা জানি যে আপনার অনেক, রাব্বির যেটা হয়েছে তার কিন্তু ফ্যান ফলোয়ার যারা আছে তারা বয়সে একটু ইয়াং, এবং আমি দেখছিলাম যে তারা প্রচুর তাকে ফলো করেন, তার গান শোনেন। তো প্রথমে গান দিয়ে শুরু করি, গানের ফাঁকে ফাঁকে আসলে গল্প করব। আমি তো লোকগানই গাই সবসময়, খুব পছন্দের একটা গান। এবং এই গানটা আমি যখন কভার করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি, সেটা 23 মিলিয়ন ভিউ হয়ে যায়। এবং এখনও কন্টিনিউ এই গানটা মানুষ শুনছেন, প্রতিনিয়ত এই গানের ভিউ বাড়ছে, তার মানে মানুষ পছন্দ করছেন, শুনছেন। 23 মিলিয়ন মানে হচ্ছে গিয়ে 2,30,00,000। হ্যাঁ, আমরা তো অনেক বড় ব্যাপার। এবং মজার ব্যাপার হচ্ছে যে কিছু গান থাকে যে একসাথে হয়তো এক বছরের মধ্যে একটা লম্বা ভিউ হয়ে থেমে যায়, কিন্তু 6 বছর ধরে এই গানটা কন্টিনিউ চলছে। এটা সব থেকে বেশি ভালো লাগে। আমরা খুবই লাকি যেটা দিয়ে আমাদের সকালটা শুরু করছি। জি নিশ্চয়ই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। সাধারণ আসলে এই গানটার মধ্যে না একটা কেমন মায়া আছে, একটা মাটি মাটি একটা গন্ধ আছে, এবং এটা খুব পিওর মনে হয় যখনই শুনি। এবং যারা অনেকদিন শুনেন নাই তারা আসলে, আমি আসলে এই গানটা অনেকদিন শুনি নাই বলে মনে হচ্ছিল, কিন্তু এর পরে যখন শুনলাম আমি কিন্তু খুবই ফিল করতে পারলাম আপনি যেটা বললেন যে কানেক্ট। আমরা জানি যে ঈদের জামাত হচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে, আমরা একটু যেতে চাই। যেটা হয়েছে যে আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে যেতে চাই। আমরা জানি যে এখন নামাজের সময়, কিন্তু আবার অনেকেই আছে যে রুনিয়া নামাজ কিন্তু বিভিন্ন সময় হয়, সাধারণত 7টা থেকে শুরু হয়, 9:30 পর্যন্ত চলে। বিভিন্ন স্লট ভাগ করে আমরা বিভিন্ন জায়গাতে যাই। আমরা রাব্বি আপনার কাছে আসি, আপনার ঈদের অভিজ্ঞতাগুলো কেমন, শিল্পী হওয়া, বিখ্যাত হওয়া?
শিল্পী বিখ্যাত ব্যাপারটা আসলে অনেক জটিল আমার কাছে মনে হয়। তারপর আপনি যে অর্থে বললেন, আমার কাছে যেমন এইটা হচ্ছে আমার প্রথম কোনো ঈদ, যে ঈদের সকালবেলা আমি একটা টেলিভিশন চ্যানেলে এসেছি এবং আমার দর্শকদের সাথে আমি কথা বলতে পারছি, তারা আমাকে দেখতে পাচ্ছে, সেটা আমার জন্য ভীষণ ভালো লাগার। এটা একটা নতুন অভিজ্ঞতা, কারণ এতদিন বাবা মার সাথে ঈদ করেছি, সেটা পরিবারের সাথে। তো পরিবার এখন আসলে একটু দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ বলতে বাবা মা থাকে গ্রামের বাড়িতে, আমি আমার ওয়াইফ, আমার বেবি, আমরা ঢাকায় থাকি। সো এইবার মানে লাস্ট 2-3 বছর যেটা হচ্ছে রমজানের ঈদে আমি ঢাকায় থাকছি। এই যেটা তো একদম পরিচিত একটা দৃশ্য না, প্রতিটা ঈদের সকালে। ছোটবেলায় এরকম কোনো স্মৃতি আছে যেটা এখনো নাড়া দেয়? খুব মজার একটা স্মৃতি ছিল নামাজে যাওয়ার, কোনো একটা বিড়ম্বনা বা কোনো একটা কিছু? ছোটবেলায় বলতে আজ থেকে ঠিক 2-3 বছর আগেও এরকম একটা পরিবেশ ছিল আমার জীবনে, বাট এখন নেই। এখন নেই বলতে এটা হয়তো আমারই সৃষ্টি, কিন্তু সৃষ্টি করতে বাধ্য, ব্যাপারটা এমন হয়ে গেছে। সো ছোটবেলায় যেটা হতো, ঘুম থেকে উঠে গোসল করে নামাজের জন্য বাবার সাথে ঈদগাহতে যাওয়া। তো যেটা হতো, আমার বাসা থেকে ঈদগাহ একটু দূরে, এবং এটা যাওয়ার মাধ্যম ছিল রাজশাহী জেলা, এবং মাধ্যমটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়া, সবাই মিলে পায়ে হেঁটে যেতাম। সো একবার, এটা 2002 সাল অথবা 3 সালে যতদূর মনে পড়ে। সো রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম ঈদের আগে, চাঁদ রাতে। সকালবেলা আমার বাবা একটা সারপ্রাইজ আমাকে দেয়, সেটা নামাজ পড়ে যখন ফিরবো, আমরা ফিরছিলাম তখন। প্রথম একটা মোবাইল ফোন কেনেন বাবা 2002 বা 3 সালে। তখন LG একটা কালার ফোন ছিল, যেখানে 30 সেকেন্ড রেকর্ড করা যেত। সো সেইটা ওই সময় আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল, যে নামাজ শেষে যখন সালামিটা দেয় আর কি, তখন আমরা সালামি নিতাম। কিন্তু ওইটা ছিল যে আমি ফোনটা একটু হাতে নিয়ে থাকবো, বা আমি ফোনটা হাতে নিয়ে বাবার সাথে হাঁটছি, শুধু আমার হাতে থাকছে। সো এইটা বেশ মনে পড়ে ঈদের স্মৃতির জায়গায় যদি বলি। আর সবথেকে বেশি মনে পড়ে যে বাবার সাথে ওইভাবে নামাজ পড়তে যাওয়াটা, যেটা আসলে এখন হয় না বললেই চলে, বাট খুব মনে পড়ে, সেইটা ভীষণ ভালো লাগে। এবং আসলে তো মানে ঈদ মানে তো পরিবারের কাছে আসে, ঈদ মানে তো আমাদের হয় না বাড়ি ফেরা, আমরা সবসময় যে নারীতে আসলে বাড়ি ফিরছি, এবং এই ঈদের সময় আসলে বোঝা যাচ্ছে আমরা কত ব্যাকুল হয়ে থাকি নিজের শেকড়ে ফেরার জন্য। এবং আপনি তো সেই শেকড়ের গানগুলোই গান। সেটাই আসলে শেকড়ে ফেরার জন্য আমিও ব্যাকুল, কিন্তু এই যে আজকে যমুনা টেলিভিশন আমাকে যে সুযোগটা করে দিলেন, তার জন্য আমার যে একটা বড় পরিবার, আমার শ্রোতারা, তারা হয়তো অনেকেই এটা দেখছেন, তারা অনেকেই, তাদের সাথে আমি আমার এই আজকের ঈদের সকালটা ভাগাভাগি করতে পারছি। সো এটাও তো আমার দায়িত্ব, আমার এই বড় পরিবারের সাথে সময় দেওয়া। রাব্বি, একটা কথা আছে ইংরেজিতে, টু অ্যাচিভ সামথিং ইউ হ্যাভ টু গিভ আপ সামথিং। এখন আপনার এটা চয়েস যে আপনি আসলে কোনটা নেবেন। আমরা কি আরেকটা গান শুনবো রাব্বির কাছ থেকে? আমাদের একটা বিরতি থেকে ফেরত এসে গানটা শোনা শুরু করি, বিরতিতে গানের পরে যাব। ওকে, যেই গানটা দিয়ে আসলে আমার পরিচয়, আমি একটা রিয়েলিটি শো থেকে এসেছি, কিন্তু সেখানেও অতটা জনপ্রিয়তা হয়নি মানুষের কাছে। বাট একটা গান, যারা আমাকে চেনে না কিন্তু এই গানটা চেনে, সেই গানটা শোনাই। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো,
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। আজকে শিল্পীকে আমি দেখলাম। থ্যাংক ইউ এটা হয় আমি বলছিলাম যে এই গানটা চেনে কিন্তু আমাকে চেনে না, বাট আমার সব থেকে ভালো লাগার ব্যাপার এটাই, আমাকে চিনুক বা না চিনুক গানটা তো আমি পরিচিত করতে পেরেছি মানুষের মাঝে। একটা শিল্পীর কাছে একটা মানে সৃষ্টি, তার সৃষ্টিটা যখন সবাই চেনে বা সেটাকে গ্রহণ করে, তার থেকে বেশি আনন্দের কোনো কিছু নেই। মানে এই গানটা আমার মনে হয় যে আমরা অনেক মানে গুনগুন করে অনেকবার গেয়েছি। আপনি যেটা বললেন হ্যাঁ আমি এই প্রথম মানে শিল্পীকে কাছাকাছি থেকে আমরা কথা বলছি রাব্বির সাথে, লোকসঙ্গীত শিল্পী। আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলছি, কিন্তু এবার সকালের বাংলাদেশে আমরা একটা বিরতি থেকে ফিরতে চাই। ফিরছে এখনই, সাথেই থাকুন। আমাদের সাথে শিল্পী আছেন, সঙ্গীত শিল্পী রাব্বি। আমরা তার সাথে কথা বলছিলাম, আমরা তার অসাধারণ গান শুনছিলাম নিজের আমি তো ভালো নই, এই গানটা ভালো হয়ে থাকে। জি রাব্বি, আপনি আপনার ঈদের স্মৃতির কথা বলছিলেন, মানে যেটাকে বিখ্যাত বলে আর কি, এইটা হওয়ার আগের আর পরের পার্থক্যটা ঈদগুলোতে কেমন বুঝেন? পার্থক্য আসলে আমার কাছে মনে হয় যে বিখ্যাত যদি নাও হতাম তাও হয়তো কিছুটা আনন্দ কমে যেত, সেটা হয়তো বয়সের জন্য, বয়স বেড়ে গেলে আনন্দ কমে যায়। আর বিখ্যাত বলতে ব্যাপারটা আমার কাছে একটু মানে আনইজি মনে হয় বিখ্যাত যখন শব্দটা শুনি। 30 লক্ষ মানুষ আপনাকে এটা দেখেছে। আমি আসলে সঙ্গীতে অনার্স মাস্টার শেষ করেছি, এখন জাহাঙ্গীরনগরে এমফিল করছি, তারপর পিএইচডি করব। সো ইচ্ছাটা হচ্ছে লোকগানগুলোকে সংরক্ষণ করা, অথবা লোকগানগুলো যেগুলো পিছনে পড়ে আছে সেই গানগুলোকে সামনের দিকে নিয়ে আসা, সেই চেষ্টাটাই করে যাই। তাতে মানুষজন পছন্দ করে ফেলেছে কিছু গান, এটাই যা, এর বাইরে না আমি কোনো বড় অনেক কিছু, যেটা আপনি বলছিলেন যে অর্থে বিখ্যাত, সেটা সেরকম কিছু খুব আনইজি লাগে। যে জায়গায় ছিলাম আমরা, যে আসলে ঈদের এই বড় হয়ে যাওয়ার কারণে আমার কাছে ঈদ মনে হয় অর্ধেকের বেশি আনন্দ কমে গেছে, সেটা বড় হয়ে যাওয়ার কারণে আমার কাছে মনে হয়। আর আজকের এই জায়গায় আসার পরে যখন আমি আসলে মানে গানে গানে ঈদ উদযাপন করা হয় বেশিরভাগ, আজকে আমি এখানে প্রোগ্রাম করছি, রাতেও অন্য কোনো চ্যানেলে প্রোগ্রাম হবে, বা কালকে দেখা যাবে মঞ্চের প্রোগ্রাম হবে, পয়লা বৈশাখ সামনে, বৈশাখের প্রোগ্রাম হবে। এই ব্যাপারগুলোতে আসলে মানে একরকমের কি বলবো এটাকে, যান্ত্রিক জীবনের মতো হয়ে গেছি আমরা, এবং যে ব্যাপারটা হয়ে গেছে আসলে আমার নিজের আনন্দ একটু কমই, বিশেষ করে যারা আমাকে ভালোবাসে তাদের আনন্দটা কিভাবে হয় সেই চেষ্টাটাই বেশি থাকে। এবার আমরা একটা বিরতি থেকে ফিরে আসতে চাই। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছে এখনই, কোথাও যাবেন না। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, সবাইকে আবারও আমন্ত্রণ, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। রুনি আছে, সাথে আছে এমদাদ, এবং আছেন আমাদের সাথে আমাদের শিল্পী কামরুজ্জামান রাব্বি। রাব্বি আসলে এখন একটা সরাসরি গানে চলে যেতে চাই। ওকে, হাসুন রাজার একটা গান, এই গানটা খুব বেশি যে প্রচলিত তা না, কিন্তু খুবই মজার একটা গান, দারুণ কথা। আমি করি মানা অপ্রেমিকে গান আমার শুনবে না, আমি করি মানা অপ্রেমিকে গান আমার শুনবে না, কিরা দে কসম দে আমার, কিরা দে কসম দে আমার, বই হাতে নিবে না, অপ্রেমিকে গান আমার শুনবে না, আমি করি মানা অপ্রেমিকে গান আমার শুনবে না। অপ্রেমিকে গান শুনিলে কিচ্ছু মাত্র বুঝবে না, অপ্রেমিকে গান শুনিলে কিছু মাত্র বুঝবে না, কানার হাতে
সোনা দিলে লাল ধলা চিনবে না, প্রেমিকে গান আমার শুনবে না। আমি করি মানা, প্রেমিকে গান আমার শুনবে না। কিরা দে কসম দে আমার বই হাতে নিবে না, অপ্রেমিকে গান আমার শুনবে না, অপ্রেমিকে গান আমার শুনবে না। খুব মজার একটা অসাধারণ। এবং গানের কথাগুলো দেখেছেন মানে কত শক্তিশালী। মানে অপ্রেমিক মানে যে আনরোমান্টিক তারা এই গান শুনবে না, মানা করছেন, তাদের শোনার দরকার নেই। সেটাই, মানে হাসন রাজার এই ধরনের অনেক গান আছেন, কিন্তু বিশেষ করে এই গানটা মানে আমার এত বেশি ভালো লাগে। এত শক্তিশালী কথা এভাবে বলা যায়, এত সহজ করে এত মজা করে বলা যায়। সেটাই, এই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে আসলে লোকসঙ্গীত কেন? লোকসঙ্গীত কেন এটা যাওয়ার আগে একটু দর্শকদের জানিয়ে রাখি, আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদেরকে কিন্তু শুভেচ্ছা জানাতে পারেন। আমাদের স্ক্রিনে সেটা দেখানো হচ্ছে, পর্দায় আপনারা জানাতে পারেন, যে কাউকে ঈদ শুভেচ্ছা যে কোনো কিছু জানাতে পারেন, সেটা আমাদের পর্দায় এসএমএস এর মাধ্যমে আসলে জানাতে পারেন। সারাদিনে যেটা আপনি করতে পারেন, আমাদের সাথে এই তথ্যগুলো পাঠাতে পারেন, আপনার নাম, তার সাথে কোন লোকেশন থেকে পাঠাচ্ছেন, মেসেজটা লিখে এবং কার কাছে প্রেরণ করছেন, এবং সেটা পাঠাতে হবে 2333 নম্বরে। আমরা যে জানতে চাচ্ছেন কেন লোকসঙ্গীত, লোকসঙ্গীত কেন, এটার খুব শর্টকাট একটা উত্তর আমি দেই সব সময়, যেটা হচ্ছে যে যেমন আমরা আজকে বাংলাদেশে জন্ম, এই বাংলায় আমাদের জন্ম। আমরা যখন দেশের বাইরে যাই, দেশের বাইরে গিয়ে যদি বছরের পর বছর থাকি, তারপরেও ব্যথা পেলে কিন্তু আমরা বলি উফ মা, কেন? মা আমাদের শেকড়, আমাদের রুট। সো লোকগানটা তো আমাদের শেকড়, আমাদের রুট। আমি যে ধারারই গান গাই, ফিরে আমাকে লোকগানে আসতেই হয় বা আসতে হবে, এটাই বাস্তবতা। কারণ লোকগান থেকেই বলা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, রাগ সঙ্গীতের উৎপত্তি লোকগান, লোকসঙ্গীত থেকেই, ফোক থেকেই। সো সব কিছু যদি লোকসঙ্গীত থেকেই শুরুটা হয়, বা আমি যদি ওয়েস্টার্ন কালচারেও দেখতে যাই, আমাদের ব্লুজ, জ্যাজ, সেটা তো ফোক, একদমই তাই। সো এই ফোক যদি আমরা আমাদের ফিরে আসতেই হয়, ফোকই যদি আমাদের শেকড় হয়, রুট হয়, তাহলে কেন ফোক নয়, অন্য কিছু কেন? এটা যখন প্রশ্ন হয়েছে, আর আমি বরাবর আরেকটা জিনিস খুব পছন্দ করি, ভাবতে পছন্দ করি, লোকগানগুলো আমাকে ভাবায়, এই প্রেমে পড়ে গেছি। রাব্বিকে অনেক ধন্যবাদ, আমরা আপনার সাথে কথা বলতে খুবই ভালো লাগছিল। আমাদের যেহেতু সময়ের ভেতর করতে হয়, আমরা আপনাকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে চাই, এবং শেষ করার আগে আপনার একটা গান শুনতে শুনতে আসলে আমরা শেষ করতে চাই। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাদের সবাইকে। ঈদের সকালটা আমার একটু অন্যরকম হলো, এবং এটা আমার জীবনে প্রথমবারের অভিজ্ঞতা। ভীষণ ভালো লাগলো। আমার দেশবাসীকে, আমার শ্রোতাদেরকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আমাদেরও ঠিক একইভাবে দর্শকদের প্রতি অগাধ ভালোবাসা, সবাইকে ঈদের শুভেচ্ছা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আরেকদিন শুধুমাত্র আড্ডা দেব, ঈদের সকাল না, যে কোনো একটা সাধারণ সকালে। কিন্তু আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, গান শুনতে শুনতে বাড়ি যাব। আপনার দিনটা শুভ হোক। এই ঈদের দিনে অনেকেই কাজ করছেন, সবাইকে আমাদের শ্রদ্ধা যারা কাজ করছেন, এবং এই শ্রদ্ধার সাথে সাথে আমরা রাব্বির কাছে আবার একটা গান শুনতে শুনতে শেষ গানে আসি। আমি একটা কথা বলছিলাম যে আমি লোকগানগুলো, পিছনে পড়া লোকগানগুলো একটু সামনের দিকে আনার চেষ্টা করি। সেই জায়গা থেকে একটা গান পণ্ডিত রামকানাই দাসের রচনা, বেশ জনপ্রিয় এখন আমাদের দেশে। একখান পান চাইলাম, পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। একখান পান চাইলাম, পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। এগো তোমার সনে কিসের পিরিতি, এগো তোমার সনে কিসের পিরিতি, পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি। একখান পান চাইলাম, পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। আমি প্রেম করব না তারও সনে, যে জন প্রেমের ভাবনা জানে, সেই প্রেমেতে হয় না বসতি। আমি প্রেম করব না তারও সনে, যে জন প্রেমের ভাবনা জানে, সেই প্রেমেতে হয় না বসতি।
এগো সেই প্রেমেতে হয় না বসতি, এগো সেই প্রেমেতে হয় না বসতি, বসতি গো তোমার জনে কিসের পিরিতি।